আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আমি আজকে রমজান, আপনার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, রমজানের ঈদ উপলক্ষে আমি কিছু প্রিপারেশন নিয়েছি, মানে কিছু কিছু করে এগিয়ে নিচ্ছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর ফুল ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আমার ব্লগটি শুরু করছি। প্রথমে আমি দেখাবো আমি কিভাবে নোয়াখালীর নারিকেল পিঠা, গুড় নারিকেল পিঠা বানিয়েছি তো সেটা আমি কিভাবে করেছি খুব সহজ পদ্ধতিতে সেটাই শেয়ার করছি। তো আমি এখানে আমার চাউলের গুঁড়ো ছিল না, সেজন্য আমি 1 কেজি নিয়েছি। আর নারকেলগুলো আমাদের বাড়ি থেকে এভাবে কুড়িয়ে আম্মা এনেছিল, তো ডিপ ফ্রিজে ছিল, সেটা আমি এখন বের করে নিয়েছি। এখনও কিন্তু অনেক শক্ত, মানে ডিপে থাকলে যেরকম বরফ জমে আছে। তো আমি এটাকে ওভেনে 1.5 মিনিট দিয়ে এটাকে সফট করে নিব। তো আমি সফট করে দিতে ওভেনে দিয়ে আমি এখন পাতিলে একটা কড়াইতে আমি পানি বসিয়েছি আটা করব সেজন্য। তো আমি এখানে 3.5 কাপের মতো পানি নিয়েছি আর লবণ দিয়েছি। আর পাশের চুলায় আমি এখন নারিকেলটা আমার হয়ে এসছে, মোটামুটি ঝরা ঝরা হয়েছে, তো সেজন্য আমি পাতিল বসিয়ে এখন দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি গুড় নিয়েছি এখানে, প্রায় 1.5 কেজির মতো গুড় ছিল, আমি সবগুলো কুটে নিয়েছি। তো আমার যতটুকু লাগবে আমি সেটাই দিব। তো এখন আমি একটু একটু দিয়ে পরিমাণটা বুঝতেছি আসলে। আর একটু সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, বেশি একটা লবণ দিব না, যেহেতু গুড়ে একটু লবণ আছে, এই জন্য বেশি দিব না। তো এগুলোকে আমি নেড়ে চেড়ে এখন এটা নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। দুই টুকরো দারচিনি দিয়েছি আর তেজপাতা দিব 2টো। তো ওগুলোকে পাশের চুলায় রেখে আমি এখন আমার যে পানি বসিয়েছি আটার জন্য, সেটাতে আমি গুঁড়ি দিচ্ছি। প্রথমে আমি 2 কাপ আটা নিয়েছি, মানে ময়দা, আর 1.5 কাপ এখন চাউলের গুঁড়ো নিয়েছি। এটা মেপে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। আমার পানিটা যেহেতু বলক এসে গেছে, আমি এখন পানিতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন নেড়ে চেড়ে দেখতেছি যে পানির পরিমাণটা একটু বেশি, আর একটু গুঁড়ি লাগবে। তো আমি চাউলের গুঁড়ো 1/2 কাপ আবার দিয়ে দিয়েছি। তো ভালো করে মিক্স করে এটাকে একদম সুন্দর করে সফট করে নিচ্ছি। আমি আগুনটা একদম লো করে দিয়েছি, কারণ না হয় পুড়ে যাবে নিচে। তো আমার আটা করাটা শেষ, আমি সেটাকে একটু ঢাকনা দিয়ে কতক্ষণ, মানে 20 মিনিটের মতো রেখে দিব, কারণ এটা একটু ইয়ে হওয়ার জন্য, সফট হয়ে নরম হবে আর একটু সিদ্ধ হবে এইভাবে ঢাকনা দিয়ে রাখলে। সেজন্য তো আমার 20 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন এটাকে মুথে নিব ভালো করে। আর ঠান্ডাও মোটামুটি হয়ে এসছে, যে অনেক সফট হয়েছে, খুবই সুন্দর আটা হয়েছে। এদিক দিয়ে আমার এই যে নারকেলটাও মোটামুটি সফট হয়ে এসেছে। আমি মনে হচ্ছে নারকেলে গুড় কম হয়েছে, আমি আরও আধা কাপ গুড় দিয়ে দিচ্ছি। তো আমার গুড় দিয়ে আমি নারকেলটা ভালো করে ভেজে নিয়েছি। তো একটু ভিজে ভিজে আছে, এগুলো আসলে ঠান্ডা হলে সফট হয়ে মানে একটু লেগে লেগে যাবে, গুড় যেহেতু বেশি হয়েছে। তো আমি এখন প্লেটে বেড়ে নিচ্ছি, বেড়ে নিয়ে আমি ডাইনিং টেবিলে প্যানের নিচে দিয়ে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য। এই দিক দিয়ে আমি আটাটাও মুথে নিচ্ছি, এটাকে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে। তো আমি প্যান ছেড়ে দিয়েছি। আটাগুলোকে সফট করে মেখে আমি এখন ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। তো আমি বড় বড় কাই করে তারপরে আমি ইয়ে করব, ছোট করে করতে চেয়েছি, পরে ভাবলাম যে ছোট করে করলে অনেক টাইম লাগবে। বড় বড় করে রুটি বেলে একবারে আমি
যে পিঠার শাঁসগুলো আছে সেটাতে আমি পিঠাগুলো বানিয়ে নিব। একটু কাজ এগিয়ে রাখা, কারণ ঈদের সময় আসলে এমনিতেই মন চায় চায় না কোনো কিছু বাড়তি করতে, তো একটু করে রাখলে তখন ঝটপট কেউ আসলে দিতে সুবিধা হয়। আর ফ্রিজে করে রাখলে তেমন একটা সময় লাগে না, পরে শুধু ভেজে দিলেই হয়ে যায়। তো আমি এই যে শাঁসের ভিতরে নারকেলটা ঢুকিয়ে খুবই সহজ, মানে আরাম আর কি। এভাবে করলে তেমন একটা ঝামেলা থাকে না, এমনি না হয় ছুরি নিয়ে বা কাটার মেশিন দিয়ে কাটতে হয়। আর এভাবে রুটি বেলে জটফট করে আমি অনেকগুলো এখান দিয়ে বানিয়ে রেখেছি। মুনতাসির এসে এগুলোকে ট্রেতে রেখে দিচ্ছে। একটু চাপ দিয়ে দিয়ে বানালে খুবই ভালো। তা একটু ছাঁচে তেল লাগিয়ে নিলে খুব সহজে উঠে যায়, আর লেগে থাকে না, এমনি লাগে না। তেল দিতে চাইলে দেওয়া যায়, না দিলেও সমস্যা হয় না। তো একটা রুটি দিয়ে আমার ৬-৭টা পিঠা হয়ে যায় সুন্দরভাবে। আমি বড় করে একবারে বেলে নিই, কারণ বেলার তো কেউ নেই, নিজে নিজেই বেলতে হবে। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, অনেকগুলোই হয়েছে, প্রায় ১.৫ বক্সের মতো। তো আমি এগুলোকে এখন নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব ১-১.৫ ঘন্টার জন্য। তো আমার ১-১.৫ ঘন্টা হয়েছে, আমি এখন নামিয়ে এগুলোকে বক্সে রেখে দিচ্ছি। বক্স বা জিপ ব্যাগগুলোতে যেভাবে যে মানে ইচ্ছে সেভাবে রাখা যাবে, বা বাসায় যদি বক্স বা জিপ ব্যাগ নেই তখন কিন্তু পলি ব্যাগেও ঢুকিয়ে রাখা যায়। তো এইভাবে রেখে দিলে অনেক দিন কিন্তু খাওয়া যায়, সংরক্ষণ করে রাখলে ২-৩টা করে বা প্রয়োজনে ৪-৫টা করে করে ভেজে ভেজে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। তো আমি সবগুলোকে বক্সে ঢুকিয়ে নিয়েছি, ২ বক্স হয়েছে, এগুলোকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তো এখন আমি আরেকটা টিপস বলতে আমি এগুলো করে রেখেছি। এখন আমি মুরগির মাংসের মশলা রেডি করছি। সেটা হচ্ছে আমি অনেকগুলো প্রায় ১৫-১৬টার মতো লাল মরিচ নিয়েছি। এগুলো আমার ঝাল নেই, বোম্বে মরিচ, সেই জন্য আমি বেশি নিয়েছি। ঝাল বেশি থাকলে আরও কম নিতে হয়। আর দুটো দারচিনি নিয়েছি, ১২-১৩টা আমি এলাচ, যেটা আমরা রেগুলার ইউজ করি সেই এলাচগুলো নিয়েছি। একটা জয়ফল নিয়েছি, জয়ত্রী নিয়েছি ১ চামচের মতো, চিনি নিয়েছি ১ চামচ, আর কালো গোলমরিচ নিয়েছি ১ চামচ, চা চামচে, আর ২ টেবিল চামচ আমি মৌরি নিয়েছি, যেটা মিষ্টি যেটাও বলা হয়। এরপরে আমি নিয়েছি ধনিয়া নিয়েছি ৩ টেবিল চামচ, জিরা নিয়েছি ২ টেবিল চামচ, জিরাও ৩ টেবিল চামচ নিয়েছি, তেজপাতা নিয়েছি ৪-৫টি, লবঙ্গ নিয়েছি ১ চামচ, চা চামচের। আর হচ্ছে আমি কিছু অ্যাড করব চিনি এবং হলুদ, সেটা আমি ব্লেন্ড যখন করব তখন আমি চিনিটা অ্যাড করব। গরম করে নিচ্ছি আমি তাওয়াটাকে, প্রথমে হাই হিট দিয়ে ভালো করে গরম করে তারপরে ডিমে আঁচে রাখবো। আমি এই যে হাই হিট করে রাখতেছি, এরপরে আমি এখন ডিম করে নিচ্ছি। তারপরে আমি মশলাগুলো ঢেলে দিচ্ছি। জয়ফলটা আমি ভেঙে দিব, ভেঙে এটার ভিতরের যে শাঁসটা সেটাই বের করে দিব, সুপারির মতো এটা। তো জয়ফলটাকে ভেঙে আমি এগুলোকে ভালো করে মচমচে করে আমি নিজে ছেঁকে নিয়েছি। এখন আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। এই যে অনেক মানে মুচমুচে হয়েছে, ভালোই গরম হয়েছে। তো আমি এখন একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে ব্লেন্ড করার পরে আমি যে চিনিটা রেখেছি সেটা ইউজ করতে, মানে সেটাও দিয়ে দিচ্ছি। আর ২ চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি। সব কিছু যেন ব্যালেন্স হয় সেজন্য হলুদটাও দিয়েছি, আর প্রয়োজন হলে রান্নার সময় আর একটু দিব। তো এখন আবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি একটা গ্লাস, যে নসিলার গ্লাসগুলো, সেগুলো আমার বাসায় অনেকগুলো, সেগুলোতে আমি ঢেলে নিচ্ছি। এগুলো অনেক দিন থাকবে, যেহেতু আমরা টেলে নিয়েছি, গরম হয়েছে, নষ্ট হবে না।
তার গ্লাস জারে রাখলে খুব ভালো থাকে অনেক দিন পর্যন্ত। এরপরে আমি আবার 3 নাম্বার যেটা করেছি সেটা হচ্ছে আমি বিরিয়ানি মশলা বানাবো, সেজন্য নিয়েছি মেথি, জয়ফল অর্ধেক, তারপরে জিরা, এলাচ, কালো এলাচ 5টি, জয়ত্রী নিয়েছি 1 চামচ, তেজপাতা নিয়েছি আমি 4-5টি, আর লবঙ্গ নিয়েছি 3 পিস, তারপর শাহি জিরা নিয়েছি 2 টেবিল চামচ। এখানে আবার কালো গোলমরিচ আমি দিইনি, সেটা আমার গরম আছে, মানে মচমচে আছে, সেজন্য আমি পরে ব্লেন্ডারে অ্যাড করব। তো এগুলোকে আমি এখন আবার আগের মতো ভালো করে ছেঁকে নেব, ভালো করে তাওয়াতে। এই যে হাই হিট করে আমি তাওয়াটাকে করে এখন নর্মাল হিট করে নিচ্ছি, মানে খুব ডিমি আছে, এগুলোকে ছেঁকে নেব। তো বড়গুলোকে আমি মানে মাঝখানে রেখে ছোটো যে জিরা মেথি এগুলোকে এক সাইডে রেখে তারপর করব, তাহলে ভালো হবে। এখানে আরেকটা বিষয়, আমি ধনিয়া দিইনি, ধনিয়া এবং মরিচ দিইনি, গোটা মরিচ, গোটা ধনিয়া, এগুলো আমার গুঁড়ো আছে, সেহেতু আমি একবারে ব্লেন্ড করব যখন, তখন ব্লেন্ডারে দিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নিব, মিক্স করে নিব আর কি। গুঁড়া না থাকলে আস্ত দিতে হয়। আর হচ্ছে এখানে স্টার একটা মশলা আছে, সেটাও দিতে হবে, সেটা আমি যখন আনবো এনে আমি ব্লেন্ড করে একসাথে মিক্স করে নিব। এখন নেই যেহেতু আমি এগুলো একবার করে নিচ্ছি। আমার টালা হয়েছে, আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি আস্তে আস্তে ঢেলে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো 2 চামচ দিয়ে এখন আমি সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। কালো গোলমরিচ যেহেতু আমি টালাতে দিইনি, এখন দিয়ে দিব, একসাথে ব্লেন্ড হবে। তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই যে ব্লেন্ড করা শেষ, এখন ভালো করে আরেকবার করে নিচ্ছি, কারণ একটু একটু গোটা রয়েছে। করে এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি সবগুলোকে। এই যে আমার দুটো মশলাই রেডি হয়েছে। তো এগুলো আসলে সব সময় তো আমাদের লাগে, এগুলো করে রাখলে সময় মতো কাজে লাগবে ইনশাল্লাহ। এখন একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে এরকম যদি চক স্টিকার থাকে, তাহলে গায়ে লাগিয়ে রাখলে কোনটা কোন মশলা অনেক সময় ভুলে যায়। তো এই ভুলা থেকে আমরা পাবো, হেল্প পাবো। তারপরে এটা যদি না থাকে, এটা আমি অনলাইন থেকে নিয়েছি, জাদ্রো অনলাইন ফেসবুক পেজ থেকে। তো এটা না থাকলে, এটা অনেকগুলো ফিজ আমি মনে হয় 90 টাকা দিয়ে নিয়েছি। এটা না থাকলে আমাদের যে কস্টেপগুলো, সাদা কস্টেপগুলো আছে, সেগুলো ইউজ করেও এভাবে লিখে রাখতে পারেন। তো এটা মুরগির মশলা, এটা হচ্ছে বিরিয়ানি মশলা। আমার দুটোই লেখা হয়েছে। এখন আমার এই বয়মটাতেও একটু দিব মনেই থাকে না, তো এটাতে আমি বেসন রেখেছি, তো এটাতেও লাগিয়ে নিচ্ছি। তো এই যে আমার স্টিকার লাগানোতে অনেক সুন্দরও লাগতেছে, আবার আমার জিনিসগুলো মনেও থাকবে। এখন আরেকটি কি করেছি, সেটা হচ্ছে আমি ডাল আর নারকেল দিয়ে পিঠা বানাবো।
পাকন পিঠা আসলে অনেকেরই পছন্দের পিঠা। তো আমি 1 লিটার দুধ নিয়েছি আর মসুরের ডাল নিয়েছি 2 কাপ, শুকনো 2 কাপ নিয়েছি। এখন প্রায় 2.5 কাপের মতো হয়েছে ভিজে ফুলে। তো এটাকে ঢেলে এখন আমি সিদ্ধতে বসাবো, এই জন্য দুধ ঢেলে দিয়েছি। আর নারকেলগুলোও আমি দিয়ে দিব। নারকেল না দিলেও চলে, আমি স্বাদ বাড়ানোর জন্য বা আমার কাছে আছে বিদায় আমি দিচ্ছি। শুধু মসুরের ডাল আর দুধ একটু লবণ দিয়ে সিদ্ধ করেও কিন্তু করা যায়, সেটাও অনেক মজাদার হয়। আসলে এই রেসিপিগুলো অনেকেই জানেন, অনেকেই পারেন, তারপর আমি করেছি আমার ঈদের জন্য, সেটাই তো আমি শেয়ার করছি। তো আমি একটু দারচিনি 3 টুকরো দিয়েছি আর এলাচ দিব 4টা। সেটা দিয়ে এখন আমি বসিয়ে দিয়েছি চুলায়। তো এগুলো সিদ্ধ হোক, যেহেতু ভিজিয়ে রেখেছি আর সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। এই যে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো একটু মানে বলক ভালোই এসেছে, যার কারণে উপর দিকে উঠে গেছে। তো এটা সমস্যা নেই, আমি এখন চুলা বন্ধ করে দিয়েছি, ফ্যানের নিচে দিয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো এই যে ঠান্ডা হয়ে এসছে, আমি এখন এই যে উপরে এলাচগুলো, দারচিনি এলাচগুলো আমি উঠিয়ে ফেলে দিব। এখন আর এগুলো ভিতরে রাখবো না, না হয় অনেক বেশি গন্ধ হয়ে যাবে। আর এলাচ দারচিনি যদি আস্ত না থাকে, পাউডার থাকলেও দেওয়া যায়, এটাও ভালো, তবে আস্তটাই ভালো। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে আগের পাতিলটাতে ঢেলে এখন ভালো করে সিদ্ধ মানে আরেকটু রান্না করে আর একটু শুকাবো, শুকিয়ে তারপরে আমি চাউলের গুঁড়া আর আটা দিয়ে আমি আটাটা করে নিব, কাইটা করে নিব। তো এই যে মোটামুটি শুকিয়ে এসছে, আমি এখন আটা দিয়ে দিয়েছি 2 কাপ, চাউলের গুঁড়ো দিয়েছি 2 কাপ। আমার 4 কাপ গুঁড়িতেই মোটামুটি সুন্দরভাবে আমার কাইটা হয়েছে, আর বেশি গুঁড়ি লাগেনি। গতকালকের ব্লগে একটু আমি দুর্বল আমার কণ্ঠ হয়েছে, কারণ একটু বাইরে গিয়েছিলাম দুপুরবেলা, ওই যে ফ্যাক্টরিতে একটু কাজগুলো দেখার জন্য লাস্ট, এই জন্য। তো যার কারণে একটু খুব আর গরমও পড়েছে, খুবই দুর্বল হয়েছি। এই কারণে কথার স্বরটা অনেক ক্লান্তির ছিল। অনেক আপুরাই কমেন্ট করে বলেছেন, আমার খুব ভালো লেগেছে আপনাদের যে আমার কথা শুনেই বুঝতে পেরেছেন, এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে ক্লান্তি ক্ষণিকের ছিল, বেশিক্ষণ ছিল না। পরে ইফতারের পরে খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পরে আসলে ক্লান্তিটা দূর হয়েছে। পানির পিপাসাটাই মেন ছিল কালকে। এমনি আল্লাহর মেহরবানিতে এত রোজা গিয়েছে, কোনো দিন কোনো কষ্ট হয়নি, কালকেরটা একটু দুর্বলতা লেগেছিল এই আর কি। যাই হোক, এখন আমি ভালো করে আটাটাকে ময়ান দিয়ে সফট করে নিয়েছি, খুবই সফট হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি ঘুরিয়ে আমি 2টা সাঁচের মাধ্যমে দুই পাশে দুই রকম হয়েছে। তো সেই রকম করে আমি সাঁচের মাধ্যমে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো এই যে রেখে এখন আমি প্রায় শক্ত মানে মোটামুটি ঝরঝরা শক্ত হয়েছে। তো এগুলোকে উঠিয়ে আমি জিপ ব্যাগে ঢুকিয়ে এগুলোকে ফ্রিজে রেখে দিব। তো এইভাবে করলে আমি পরে আবার এগুলোকে সেঁকে শিরাতে দিয়ে যখন দরকার, যতটুকু দরকার করে খাওয়াবো। এখন ঈদের জন্য যেহেতু এখন আর করছি না, তো কীভাবে করবো সেটা তো আমার ব্লগের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। তো এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি ফ্রুট নিয়ে এসেছি। এখন যেহেতু ফ্রুটের সিজন, অনেক ফ্রুটই এখন বাজারে পাওয়া যায়, বিশেষ করে আম, লিচি, সব ফলই। তো আমি কিছু আম কেটে নিচ্ছি, আমি কিছু মিক্স ফ্রুট রেখে দিব, কারণ ঈদের সময় দেখা যায় কুটা অনেক ঝামেলা হয়ে যায়। তো এগুলো কুটে রাখলে ফালুদা, তারপরে মিল্ক ফ্রুট শেড, তারপরে ফ্রুট পায়েস, যে কোনো কিছু আসলে করে দেওয়া যায়। তো একটু কাজটা এগিয়ে রাখলে সেটা অনেক সহজকর হয়ে যায়। তো সেজন্য আমি কিছু ফ্রুট বাসায় আছে, এই জন্য করে নিচ্ছি। কলা, আঙ্গুর, আপেল আর আম, কমলা, মালটা আছে, বাট এগুলো দিচ্ছি না, কারণ এগুলো দিলে মনে হয় তিতা হয়ে যায়। তো সবগুলো আমি কুটে নিয়েছি, এখন আমি এগুলোকে যে ব্যাগে আমি ঢুকিয়ে মিক্স করে রাখবো। তো
তো আলাদা আলাদা করেও রাখা যায়, বাট আমি এইগুলোকে সবগুলোকে মানে 2 ব্যাগ করে রাখবো মিক্স করে। তো যখন যতটুকু দরকার হবে ততটুকু আমি প্রয়োজন মতো নিতে পারবো। আর এই কলাটাও আমি কেটে রেখে দিব, কারণ দুধ দিয়ে কলার যে লাচ্ছিটা সেটা ইফতারের সময় মজা লাগে, সেই জন্য কলাগুলো আমি রেখে দিব। তো এখন আমি ফ্রিজে এগুলোকে রেখে দিচ্ছি একটা ড্রয়ারে, ব্যাগের সাহায্যে। এইভাবে রাখলে অনেক সুন্দর থাকে। এখন আমি আরেকটা টিপস নিয়ে এসেছি, সেটা হলো সবাই জানেন এই টিপসটা, তারপরে বলছি। এটা হচ্ছে এখন তো আমের সিজন, বাড়ি থেকে বা বিভিন্ন জায়গা থেকে এরকম আম আসবে। এগুলো আমাদের প্রজেক্ট থেকে এসেছে। অনেক নরম, অনেক সময় অনেক বেশি আনার কারণে নষ্ট হয়ে যায়, থেকে যায়। তো সেগুলোকে আমরা যদি এরকম চিপে রস বের করে রেখে দিই ফ্রিজে, তখন আমরা যে কোনো টাইমে গরমের সময় বা কোনো মেহমান আসলে তখন কিন্তু ঝটপট, অনেক সময় কিছু থাকে না, কিন্তু এগুলো যদি রেখে দিই ঝটপট বের করে জুস বানিয়ে দিলে অনেক মজাদারই একটা জুস হয়ে যায়। তো এই যে আমি অনেকগুলো চিপে নিয়েছি, প্রায় 6-7টা। এগুলো যেহেতু ছোটো আম একটু কমই হয়েছে, তো এগুলোকে আমি এখন 2টো গ্লাসে ঢেলে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে যখন আমরা বের করব, 5 মিনিট আগে বের করলে কিন্তু সাইড দিক থেকে এগুলো ছুটে যায়, তো তখন ব্লেন্ড করতে সুবিধা হয়। তো আজকের ব্লগটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ছোট্ট লাইকটি দিতেও ভুল করবেন না। কেমন লেগেছে জানালেই আসলে খুশি হব। তো এখানেই শেষ করছি আমার ব্লগটি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।